এলিজাবেথের শরীর যেন জমে গেছে মেঝেতে, রক্তশূন্য ফ্যাকাশে মুখ, চোটের করে শূন্যতা ছায়। হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠল পুরো শরীর, সারা শরীর কাঁপছে, দাঁতে দাঁত ঠোকর লেগে এক অদ্ভুত শব্দ তৈরি হয়। একবার ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে, ঝাপসা দৃষ্টিতে ঠিকঠাক কিছুই বোঝা যাচ্ছে না, কেবল একজোড়া পা, তাকবীরের পা। এলিজাবেথ আবার ফিরল রিচার্ডের দিকে। রিচার্ডের অভিব্যক্তি বরাবরের মতো কঠিন, নিরপেক্ষ, এক ধূসর দেয়ালের মতন। হাসি নেই, রাগ নেই, দুঃখ নেই। এলিজাবেথ ফিসফিস করলো নিঃশেষ কণ্ঠে, সম্পূর্ণ করুন। রিচার্ডের চোখ সংকীর্ণ হয়ে এলো, প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিবদ্ধ হলো এলিজাবেথের মুখে। এলিজাবেথ আবারও বলল, এবার আরো স্পষ্ট, আরো শূন্যতায় মোড়া কণ্ঠে, আপনাদের মধ্যকার রক্তের সম্পর্ক, উনি আপনার ভাই। রিচার্ডের আজ আর কিছুই গোপন করতে ইচ্ছে করলো না। সে এলিজাবেথকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো, এক দীর্ঘশ্বাস ফেললো। অতীতের সব অমীমাংসিত রহস্য আজ আর গোপন রাখার প্রয়োজন নেই। রিচার্ড বলতে শুরু করলো এক গল্প, যা এতদিন শুধু রক্তের গভীরে চাপা ছিল। রিচার্ড ও তাকবীরের অতীত যদিও আলাদা, তবুও তাদের জন্ম ছিল এক নারীর গর্ভে। রিচার্ডের জন্মের আগে তার যে ভাই জন্মগ্রহণ করেছিল সে আর কেউ ছিল না, সে তাকবীর। তবে ভাগ্যের পরিহাসে সে বাচ্চা মারা যায়নি, বরং কোল পরিবর্তন হয়েছিল। সেই দিনে ছায়ামালতী নামে এক নারী যখন হাসপাতালে ভর্তি হন, কাকতালীয়ভাবে একই দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আয়েশা বেলিও। ছায়ামালতী জন্ম দিয়েছিল মৃত সন্তান, আর বেলি পেয়েছিল সুস্থ সুন্দর এক সন্তান। ছায়ামালতী ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ। সন্তান হারানোর শোক সে কখনো কোনোদিনও তিনি মেনে নিতে পারত না। তাই তো সেই রাতে তাজের স্ত্রীর কোল ভরাতে গিয়ে অন্য এক মায়ের কোল খালি করে দিয়েছিল। ঘটনাটি রাতের অন্ধকারে ঘটে গিয়েছিল, আর সেই সত্য কেউ জানতে পারেনি। এই গোপন সত্য রিচার্ড কখনো জানতো না, কিন্তু অবশেষে তা উদ্ঘাটন করে এরিক। রিচার্ড পেয়েছিল তার মায়ের উজ্জ্বল ফর্সা ত্বক, আর তাকবীর পেয়েছিল মিস্টার রেয়ানের গায়ের শ্যামবর্ণ। তাদের ভাগ্য কখনোই সহায় ছিল না তাদের প্রতি, তবে ভাগ্য যেন বিশেষভাবে তাকবীরের প্রতি অমঙ্গলের হাত বাড়িয়েছিল বেশি। তাকবীর যে মাকে নিজের মা ভেবে বড় হয়েছে, এবং যেই মায়ের খুনের প্রতিশোধ নিতে গিয়ে সে মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছিল, সে মা আসলে তার মাই নয়। আর সবচেয়ে বড় চমক হলো, সে নিজেই খুন করেছে তার জন্মদাত্রী মাকে। শুনতে অবাক লাগলেও ভাগ্য এতটাই কঠোর ছিল তাকবীরের উপর। রিচার্ডকে হারানোর পর বেলি তার সমস্ত ভুল বুঝতে পেরেছিল। পাপের ফলস্বরূপ সৃষ্টিকর্তা তাকে দুনিয়াতেই শাস্তি দিতে শুরু করেছিল। বেলির প্রেমিক সমস্ত সম্পত্তি বিক্রি করে নিজে দেশে চলে গিয়েছে। মাথার উপর শেষ ছাউনি হারিয়ে বেলি ছিল নিঃশেষ। ছেলের শোক, স্বামীর শোক, অপরাধবোধ সব মিলে তার মানসিক ভারসাম্য ভেঙে যায়। পথে ঘুরে বেড়াতো বেলি, আর এভাবেই একদিন তাকবীরের চোখে পড়ে যায় বেলি। তবে দুর্ভাগ্যজনকভাবে তাকবীর নিজের মায়ের পেটে ছুরি চালানোর আগ পর্যন্ত সে তার জন্মদাত্রী মা, তার আগমনী ধরিত্রীতে এই মায়ের শরীর মধ্য ভেসে আসা এক কুড়ির রক্তে। পরে বেলিকে খুন করার পর তাকবীরের তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পাচার করে দেয়। প্রকৃতি কাউকে ছাড় দেয়নি। বেলি তার কৃতকর্মের শাস্তি পেয়েছিল, আর তাকবীর নিজেও তার পাপের শাস্তি পেয়েছে নিজের জন্মদাত্রী মাকে হত্যা করে। হয়তো সে জানতো না, কিন্তু যখন সত্যটা জানবে তখন তার কি অবস্থা হবে। আমি আমার মায়ের খুনি? আহত কণ্ঠস্বরে পেছনে ফিরে তাকালো রিচার্ড। তাকবীর উঠে বসে আছে, চোখে জল চিকচিক করছে। রিচার্ডের চোখের দিকে তাকাতে তাকবীরের চোখ থেকে গড়িয়ে পড়ল দুটি অশ্রুবিন্দু। আর সত্য তাদের সামনে দাঁড়িয়ে, নির্মম নির্দয় সত্য, যা মুখোমুখি দাঁড় করিয়েছে দুই ভাইকে। তাদের চোখ যেন আজ বহু বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে এই মুহূর্তে। আকস্মাৎ তীব্র আঘাতে তাকবীরের চোয়ালে পড়ল এক চড়। প্রচন্ড ধাক্কায় ঘাড় কাত হয়ে গেল তার। তবুও তার আকস্মাৎ তীব্র আঘাতে তাকবীরের চোয়ালে পড়ল এক চড়। প্রচন্ড ধাক্কায় ঘাড় কাত হয়ে গেল তার। তবুও তাকবীর নির্বাক, একটা যান্ত্রিক পুতুলের মতো ঘুরে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথের ঠোঁট থরথর করে কাঁপছে, পুরো শিউরে উঠেছে বেদনার ভারে। হঠাৎই এলিজাবেথ খামচে ধরল তাকবীরের গলার, চোখে অগ্নিগর্ভ, কণ্ঠস্বর তীক্ষ্ণ, তীব্র বেদনায় বিদীর্ণ। আপনার ভাই, আপনি আবারও শর্ত ভাঙলেন। দূরত্বের শর্ত, বন্ধুত্বের শর্ত, বিশ্বাসঘাতকতা। কেন কেন? তাকবীর যেন এখানে থেকেও নিয়েই তার মাথায় শুধু ঘুরছে রিচার্ডের বলা কথাগুলো। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে তার, সব শুনেছে সে। প্রতিটি শব্দ বিষের মতো গেঁথে গেছে বুকের গভীরে। গলা শুকিয়ে কাজ, কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের হতে চাইছে না। এলিজাবেথের হাত কাঁপছে,
সেই কাপা হাত আরো শক্ত করে চেপে ধরল তাকবীরের কলার। চোখ ঝলসে উঠল ক্রোধ, হতাশা আর এক নিঃশেষিত ভালোবাসার শেষ চিহ্ন। আপনি আত্মসমর্পণের মাঝেও মিথ্যে মিথ্যে রেখেছিলেন, এটাই আপনার আত্মার শুদ্ধিকরণ। বলুন, কথা বলুন। এলিজাবেথের গলা ভেঙে আসে, কাঁদতে কাঁদতে ঝাঁকাতে থাকে তাকবীরকে। এখন চুপ করে থাকবেন না? কিভাবে পারলেন একটা মেয়ের সাথে এমন করতে? একটা মায়ের থেকে তার সন্তানকে ছিনিয়ে নিতে চাইছেন। কক্ষ জুড়ে নেমে আসে এক অস্বাভাবিক নীরবতা। তাকবীর তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে। তার চোখেও জল জমেছে, কিন্তু সেই অশ্রু কোনো মুক্তির বার্তা নিয়ে আসে না, শুধু গুমড়ে ওঠা অপরাধ বোধ এক নিদারুণ যন্ত্রণা হয়ে জমাট বেঁধে থাকে বুকের ভিতর। এই বিশ্বাসঘাতক, কেমন করে পারলেন আমাকে আধারের কারাগারে বন্দি করে রাখতে? আমি তো বিনা বাক্যে আপনার সকল অন্যায় মেনে নিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম আপনাকে। তবুও কেন আমাকে আজ এই নির্মম যন্ত্রণার সম্মুখীন হতে হলো? কেন আমার অস্তিত্ব নেই? কেন আমার অস্তিত্ব এই নিঃসীম কষ্টের ভারে ভারাক্রান্ত? জবাব দিন, আপনাকে জবাব দিতেই হবে। তাকবীরের কানে কোনো শব্দে পৌঁছানো। হুট করে তার ঝাপসা দৃষ্টির কেন্দ্রে এলিজাবেথের লাল শাড়ি জ্বলে উঠল দন শিখার মতো। নিভু স্বরে ফিসফিসিয়ে উঠল তাকবীর। তুমি লাল শাড়ি কেন পরেছো লোকেশে? তার দৃষ্টি ধীরে ধীরে এক সুতোয় গেঁথে নিল এলিজাবেথের পা থেকে চুলের শেষ প্রান্ত পর্যন্ত। মুহূর্ত খানিক স্তব্ধ থেকে এক গভীর শ্বাস টেনে বলল, আজ তোমাকে বড় এত সুন্দর যে দৃষ্টি সরাতে পারবে না। আরেকটি তীক্ষ্ণ এক চর প্রতিধ্বনি হলো ঘরের দেয়ালে। ধুলোর নিচে চাপা পড়া প্রতিটি দুঃখ আজ বিদ্রোহ হয়ে উঠেছে। এলিজাবেথের কণ্ঠস্বর ফাটল থলো, কান্না আর রাগে বিদীর্ণ হলো প্রতিটি শব্দ। স্রষ্টার নামে কসম কেটেও আপনি মিথ্যে বলেছেন। আপনি মানুষ নন, আপনি এক নির্মম নরখাদক। নিঃশ্বাস দমকে উঠে বুকের ভেতর শ্বাস আটকে এলো। প্রতিটি নিঃশ্বাস বিষাক্ত আগুনের শিখায় পরিণত হলো। হাঁপাতে হাঁপাতে এলিজাবেথ ছটফট করতে থাকে। এতক্ষণ এগিয়ে এলো রিচার্ড শক্ত হাতে এলিজাবেথকে টেনে নিয়ে চলল দরজার দিকে। এলিজাবেথ তবুও চেঁচিয়ে উঠল, হাত পা ছুঁড়ে ছটফট করে, তবুও কণ্ঠরোধ হলো না। যে বারবার বিশ্বাসে আঘাত করে তার সঙ্গে কথা বলার তৃষ্ণায় যদি মৃত্যু আসে তবে আসুক, আমি তবুও পিপাসিতই থাকবো, তবুও আপনার মুখ দেখতে চাই না। রিচার্ড এলিজাবেথকে বাইরে বের করে ভেতর থেকে দরজা আটকে দিল। দরজা লক করে রিচার্ড পিছনে ঘুরে তাকালো তাকবীরের দিকে। আজ তাকবীরের দৃষ্টি কেমন নিভে আসা, কোনো প্রদীপের মতো ক্লান্ত মলিন। রিচার্ড ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপ জুতোর ভারী শব্দ প্রতিধ্বনি হলো ঘর জুড়ে। সেই শব্দে যেন কেঁপে উঠল তাকবীরের বুকের পাঁজর। হঠাৎ ঝড়ের মতো রিচার্ড ঝাঁপিয়ে পড়লো তাকবীরের উপর। সজোরে এক ঘুষি বসালো তাকবীরের চোয়ালে। ভারসাম্য হারিয়ে উপর হয়ে পড়ল তাকবীর। রিচার্ড কোনো সময় নষ্ট না করে তাকবীরের কলার চেপে ধরে টেনে তুলল। গহীন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র সাপেদের মতো গর্জে উঠল। তোর বোঝা উচিত ছিল আমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তোকে কেন এখনো বাঁচিয়ে রেখেছি। তাকবীর এবার প্রথমবারের মতন গভীর দৃষ্টিতে চাইল রিচার্ডের দিকে। আশ্চর্যের বিষয়, আজ তার কাছে রিচার্ডকে অজানা মনে হচ্ছে না। তাদের চেহারা এক ধরনের সাদৃশ্য পাচ্ছে সে। তার নিজের নিকষ কালো চোখ আর রিচার্ডের সুনীল দৃষ্টি দুটো আলাদা হয়েও যেন কোথাও গিয়ে এক হয়ে গেছে। রিচার্ড তাকবীরের নাক থেকে গড়িয়ে পড়া রক্ত, এক ফোঁটা রক্ত তর্জনীতে তুলে নিল। চোখে গভীরতা, কণ্ঠে নিঃসঙ্গ প্রতিধ্বনি। তোকে চাইলে কবে শেষ করে দিতে পারতাম, জানিস কেন দেইনি? রিচার্ড এক মুহূর্ত থামল। পরপর তাকবীরের রক্তের ফোঁটাটি দেখে তাকবীরের চোখের সামনে তুলে ধরল। এই রক্তের জন্য, এই রক্তে আমার বাপের অস্তিত্ব আছে। তোর শিরাই বইছে কায়নাত বংশের ধারা, তাই তোকে বাঁচিয়ে রেখেছিলাম। সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, যাতে আমাদের রক্ত টিকে থাকে এই পৃথিবীতে। কিন্তু তুই আমার যেই বড় ক্ষতি করেছিস তার জন্য তোকে আর বাঁচতে দেওয়া যাবে না। তুই মরবি। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে তোর জন্য। তবে তোর রক্ত আমি নিজে ঝরাবো না। আমি পারবো না তোর মতো রক্তের মাঝে রক্ত ঝরাতে। মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আর সময় নেই। বলেই তাকবীরকে শেষবারের মতো ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হনহন করে বেরিয়ে গেল রিচার্ড। কেবিন থেকে বেরিয়ে রিচার্ড কোনো বাক্য বিনিময় ছাড়াই এলিজাবেথকে কোলে তুলে নিল। রিচার্ড আজ মেয়েটার চোখের পানি থামছেই না।
কোল থেকে নামার জন্য ছটফট করছে। এলোপাতারি কিল ঘুষি বসাচ্ছে রিচার্ডের বুকে। তবে রিচার্ড নির্বিকার। সে লিফটের দিকে না গিয়ে সিঁড়ির অভিমুখে পা বাড়ালো। লিফটে গেলে সময় কম, কিন্তু সিঁড়ি দিয়ে গেলে মেয়েটাকে দীর্ঘক্ষণ কোলে রাখতে পারবে। পুরুষ মানুষ তো আবার বারবারই সুযোগ সন্ধানী। এমনিতেই তো বউ তার শর্ত জুড়ে দিয়েছে যে তার এই অবাধ্য নারীকে স্পর্শ করা যাবে না। আর এখন এই মুহূর্তে নিষেধের দেয়াল ছেলে নিজেই অনিচ্ছুক এক আশ্রয়ের মতো ঝিমিয়ে আছে রিচার্ডের বুকে। ধীরে ধীরে নামতে নামতে রিচার্ড নিদারুণ সুরে ডাকলো, এলিজান চল। এত করে ছটপটানি খানিক কমে এসেছে এলিজাবেথের। নাক টানতে টানতে ফ্যাসফ্যাসে আওয়াজে পড়ল। রিচার্ডের কণ্ঠ আশ্চর্যভাবে খুবই নরম হলো, যেন বিক্ষুব্ধ সমুদ্রের উপর এক পশলা মায়ার বৃষ্টি। তৃতীয়বারের মতো বিয়ে সেরে ফেলি, এবার তোমার মতামত দিয়েই। হিংস্র কণ্ঠের বিপরীতে এই অপ্রত্যাশিত কোমলতা ভগ্ন হৃদয় প্রশান্তির বাতাস বইয়ে দিল। এলিজাবেথ মুহূর্তে মিয়ে গেল। নাকের সর্দি রিচার্ডের বুকে ঘষে মেখে চোট উল্টে ফিসফিস করলো। তারপর গা খিনখিন হয়ে উঠলো। রিয়াক্ট করলো না রিচার্ড। এক পলক এলিজাবেথের ফোলা মুখের দিকে তাকিয়ে নিল। অতঃপর খুঁতখুঁতে স্বভাব ভুলে গিয়ে এলিজাবেথের লাল রেশমি চুলে ঠোঁট ছোঁয়ালো। সংসার, তারপর দুজন বন্দি সংসারের মায়ায় ভয়ের কিছু থাকবে না, হারিয়ে যাওয়ারও না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো এলিজাবেথের। চকিতে তাকালো রিচার্ডের দিকে হয়তো বিহ্বল দৃষ্টিতে। আপনি সংসারের মায়ার বাঁধনে পড়ার ছেলে। গাড়ির দিকে এগোতে এগোতে বিলম্বে উত্তর দিল রিচার্ড। যেখানে আস্ত তুমিটার মায়ায় পড়ে গেছি, সেখানে সংসার তো নিছক একটা 4 শব্দের একটি বাক্য মাত্র। যদি আমি ব্রেকআপ করে দিই? থমকে দাঁড়িয়ে কপাল কুঁচকাল এলিজাবেথ। নিজে থেকেই নিজের কথার ভুল বুঝতে পেরে জিভ কাটল। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। ভুল সংশোধন না করে প্রশ্নের জবাব দিল একবারে নিজের ধাঁচায়। হোয়াট দ্য ফাক ইজ ব্রেকআপ? উই উইল এন্ড আপ ব্রেকিং নি, ব্রেকিং বেডস। তলপেটে মোচড় দিয়ে উঠল লাস্যময়ী মেয়েটার। লজ্জায় লাল হয়ে যাওয়া মেয়েটা জোরে ঘুষি বসালো রিচার্ডের বুকে। ছি, অসভ্য লোক, লাগাম টানুন আপনার কথায়। রিচার্ড ফিউচিয়ে হাসল। লাগাম মুখে নয়, ঠোঁটে টানতে হয়, আর তার জন্য তোমার ঠোঁটের প্রয়োজন। ওয়েল, ইউ অ্যালাউ মি টু ডু দিস। কখনো না, নোংরা লোক। ছি রেড, আমি নোংরা না, একদম ফ্রেশ ছিলাম। নিজে টেস্ট করেও যদি এমন অপবাদ দাও, তাহলে কিন্তু আমি সহ্য করতে না পেরে সব শর্ত ভুলে গিয়ে প্র্যাকটিক্যালি লাইভ দেখাতে ব্যস্ত হয়ে পড়ব। দু হাতে কান চেপে ধরল এলিজাবেথ। থামুন, অসভ্য লোক। রিচার্ড অদৃশ্য হাসি হেসে এলিজাবেথকে গাড়িতে বসিয়ে নিজেও পাশে বসলো। সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গ্রীবা বাঁকানোর সাহসও পেল না। এলিজাবেথ সোজা হয়ে বসতে না বসতে হঠাৎ রিচার্ড ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, আমি জানি আমি যে ফিল করছি এই মুহূর্তে তুমিও ঠিক তাই ফিল করছো। আমি কি কাছের কোনো হোটেল বা রিসর্টের সাউন্ড প্রুফ রুম বুক করব? ধাক্কা দিয়ে রিচার্ডকে দূরে সরিয়ে রক্ত গরম চোখে তাকালো এলিজাবেথ। রিচার্ড ওর তপ্ত দৃষ্টির দিকে চেয়ে চোখ টিপল। এলিজাবেথ গাড়ির দরজার কিনারে ঘেঁষে বসে হাঁপাতে হাঁপাতে বলল, রিচার্ড, আপনার মতো অসভ্য লোককে বিয়ে করাটাও একটা বড় পাপ। সামনে ঝুঁকে ফ্রন্ট মিরর ঠিক করে আবার সোজা হয়ে বসতে বসতে বলল, সেই পাপ তুমি ইতিমধ্যে 2বার করে ফেলেছো জান, আরও 2বার করবে। তার ছেলে হাসি হেসে এলিজাবেথ বলল, আপনার মতো কুৎসিত চরিত্রের লোককে আবারও নেভার। রিচার্ড গম্ভীর কণ্ঠে বল, এমন কথা বলো না যে কথা ঘুরে গিয়ে তোমার উপর পড়ে। মানে? হঠাৎ রিচার্ডের হাত বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে চেপে ধরল এলিজাবেথের চোয়াল। একটানে ওকে টেনে আনো সান্নিধ্যে। ওর উত্তপ্ত নিঃশ্বাস গিয়ে আছড়ে পড়লো এলিজাবেথের কাঁপতে থাকা ছোঁচে। ভার্জিন ডিজার্ভ ভার্জিন, লেফট ওভার ডিজার্ভ লেফট ওভার, এন্ড অফ ডিবেট। মানে? এলিজাবেথের কপাল ঘষল রিচার্ড। ঘন নিঃশ্বাস ফেলে গাঢ় স্বরে পড়ল, মানে আমাদের প্রথম স্পর্শের দাবিদার আমরাই ছিলাম, আমরাই হয়েছি, কেউ কুৎসিত চরিত্রের নয়। দেহের প্রথম স্পর্শের দাবিদার আপনি হলেও হৃদয় স্পর্শের নাও হতে পারেন। মুহূর্তে শক্ত হয়ে গেল রিচার্ডের চওড়া চিবুক। সোজা হয়ে এলিজাবেথের নিষ্ফল চাহনি দৃষ্টি নিক্ষেপ করে গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, মানে কি বোঝাতে চাচ্ছ? প্রত্যুত্তরের বিপরীতে নীরব রইল এলিজাবেথ। চোখে জল করেছিল ধূর্ততা। রিচার্ডের ভেতরে বাড়তে থাকে অস্থিরতা। মুষ্টিবদ্ধ হয়ে গেল হাত। যথাসম্ভব নিজ রক্ত ঝরা ক্রোধ
সংবরণে রেখে চাপা গলায় বলল, ডোন্ট সে দ্যাট। তোমার মনে ওই যান। বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই শোনা গেল এলিজাবেথের উপহাসের স্বরে ঝনঝনে হাসির কলতান। এলিজাবেথ চাইল রিচার্ডের সমুদ্র নীল চোখে। আমার কাছে প্রেমের চেয়ে বড় আত্মসম্মান, তেজ, জেদ, সাহস, সততা এগুলোই আমার গৌরবের অলংকার। একটু থেমে আবার বলল, আমার প্রবল আত্মসম্মানে বেষ্টিত নারীরা সবসময় এক পুরুষে আসক্ত হয়। এই মনে এক পুরুষদেরই ঠাঁই হয়েছিল, আর সেই পুরুষ ভাগ্যে ঠাঁই পেল। না হোক সুপুরুষ, তাতে কি হয়েছে? পৈশাচিক ক্রোধ তরতরিয়ে বেড়ে ওঠা হিংস্রতা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল। তবে শেষ বাক্যটি শোনার সাথে সাথে চোখের কোনো সুপ্ত আলোর মতো তপ করে জ্বলে ওঠা স্বস্তির ছায়া মুহূর্তে মিলিয়ে গেল। স্থির হলো শূন্যতায়। বোধের কাজেই বুঝি খোঁচা মারা। রিচার্ড মনে মনে বলল, শালি। গালি দিয়ে সোজা হয়ে বসল। ছোট কামড়ে হাসলো এলিজাবেথ, নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে তার খোঁচা। পিনপত নীরবতা কাজ করলো কিছুক্ষণ গাড়ির ভেতরে। এলিজাবেথ কোমল হৃদয় আবারও তলিয়ে গেল বিষণ্ণতায়। রিচার্ড স্থির দৃষ্টিতে সামনে রেখে আলগোছে ওর হাত ধরতে গেলে ঝাড়ি মেরে সরিয়ে দিল এলিজাবেথ। ঝাঁঝে উঠল তীব্র স্বরে, রিচার্ড সরুন, একদম ছবে না, সারাক্ষণ শুধু ছোঁয়ার ধান্দা। বুঝতে পারলো এই রাগের কারণ। অতীতের সব ঘটনার জন্য এলিজাবেথ এই এখন সুযোগ পেলেই খোঁচামূলক কথা বলে। জোরাজুরি করলো না সে। গা থেকে কোট খুলে অনর্থক শার্টের গোটা কয়েক বুতাম খুলে সিটে শরীর ছেড়ে দিল। হঠাৎই জলদ গম্ভীর স্বরে বলতে লাগলো, রিচার্ড শুনো অভিমানী বোকা মেয়ে, তোমাকে বুঝতে হবে কোনটা ভালোবাসার, কোনটা শুধুই চাহিদা, কোনটা শাসন আর কোনটা ব্যক্তিহীনতা, কোনটা জীবন আর কোনটা জীবনের অংশ। আমি তোমার স্বামী, মানো আর না মানো, যাই করি তোমার ভালোর জন্যই করি। শুরু থেকে ভালো ভেবেই করে আসছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। তোমার ভালোর জন্য যদি সাময়িক কষ্টেও ফেলতে হয় তোমাকে, তাও করব। এত মায়া কাজ করে না আমার ভিতর? লাগবে না আপনার ভালো, ঘৃণা করি আমি আপনাকে। নিরুদ্বেগ ভাব নিয়ে শীষ বাজাতে বাজাতে বলল, করতে থাকো, আমি তো আর নির্বাচন করব না যে সবার মন জুগিয়ে চলতে হবে। ভরকে গেল এলিজাবেথ। পরক্ষণেই ভেঙচি কেটে আরো জানালার কাছে সরে গিয়ে বাইরে দৃষ্টি ফেলল। অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। রিচার্ড একই ভঙ্গিতে উত্তর দিল নরম গলায়, আর দেব না। এতদিন তো দিয়েছেন, আমি আল্লাহর কাছে বিচার দিব। কি বিচার দিবা? দোষ আমার না, দোষ তোমার। এলিজাবেথ আকস্মাৎ দুই হাত তুলে মোনাজাত করল, আল্লাহ, যদি উনি দোষী হয় তাহলে ওনাকে তুলে নাও, আর যদি আমি দোষী হই তাহলে আমাকে বিধবা করে দাও। চকিতে উঠে বসলো রিচার্ড। বিহ্বল দৃষ্টিতে চাইল এলিজাবেথের দিকে। ললাটে গম্ভীর তিনটি ভাঁজ। এলিজাবেথ মুখে হাত চেপে হাসতে থাকে। রিচার্ড ফিচেল হাসলো, তবে সেই বরাবরের মতো দন্তপটের আড়ালে চাপা পড়ে গেল সেই হাসি। ফিউ নাচাতে নাচাতে হিসিসি বলল, তুমি বেয়াদবি করবে দিনে, আর আমি সব বেয়াদবির ডোজ একসাথে দেব রাতে। গোটা কয়েক বাক্য যথেষ্ট ছিল এলিজাবেথকে স্তব্ধ করে দিতে। নিয়ে গেল এলিজাবেথ। রিচার্ড বাঁকা হেসে উইন্ডো নামিয়ে দিল। কনকনে ঠান্ডা হাওয়া গাড়ির ভেতরে প্রবেশ করতে এলোমেলো করে দিল এলিজাবেথের চুল। খোঁচা খোঁচা চুলগুলো এসে আসে পড়ল রিচার্ডের মুখে। প্রশ্রয়ময় আশ্বাসে চোখ বুঝলো রিচার্ড। সরালো না মুখের ওপর থেকে। দীর্ঘক্ষণ পর চোখ খুলতে মেজাজ ফিকচিকালো। শাসনের সুরে মৃদু চেঁচালো, রেড ডোন্ট, বাইরে মাথা দেবে না। এলিজাবেথ মাথা ভেতরে আনলো না, বরং আরেকটু গাড় বাঁকিয়ে সতেজ ছাওয়া গায়ে মেখে নিল। ঠোঁটের কোণে বিদ্রুপ টেনে পড়ল, কেন? ক্রিমিনাল হাজবেন্ড। অপোজিট দিক থেকে গাড়ি এলে লেগে যাবে। এলিজাবেথ অবাক চোখে তাকালো রিচার্ডের দিকে। চোখ বড় বড় করে বলল, ও রিয়েলি? আমাকে এটা বিশ্বাস করতে হবে? আপনি পাশে থাকা অবস্থায়ও কোনো গাড়ি এসে আমার কল্লা কেটে নিয়ে যেতে পারবে? বিশ্বাস করতে হবে না, তবে আমি 1 মিনিট সেকেন্ডও রিস্ক নিতে চাই না। গট ইট? সো কাম ক্লোজার। বলে এক টান এলিজাবেথকে আছড়ে এনে ফেলে দিল নিজের নগ্ন লোমশ বুকে। পাঁজরের মাঝে নাকের ডগা ছোঁয়া মাঝে শিশিরে অনুভূতি ছড়িয়ে পড়লো এলিজাবেথের রক্ত স্রোতে। রিচার্ডের পারফিউমের করা গ্রান ওকে অস্থির করে তুলল। নারীতে যেন ঝড় উঠল। একটা শক্ত হাত পিঠ পিছে দিয়ে কোমরে আঁকড়ে ধরে ওর শরীরটা সুযোগ বুঝে একদম মিশিয়ে নিল মেয়েটাকে নিজের সাথে। এলিজাবেথ মুচড়ামুচড়ি করে মাথা তুলতে গেলে রিচার্ড নিঃশব্দে এক হাতে ওর মাথাটা বুকের সাথে লেপটে দিল।
হাতে বিলি কাটতে লাগলো চুলে। শর্তের কথা ভুলে যাবেন না। এলিজাবেথের ধুকপুকানো বুকে হালকা হাসি ঝরল রিচার্ড সবটুকু অধিকার নিয়ে বলল, কাল থেকে সব শর্ত মানব। আজ অন্যরকম মোডে আছি। চুপ, একদম নড়বে না। তবুও ছটফট করতে থাকে এলিজাবেথ। শরীর জুড়ে রিচার্ডের তীব্র উপস্থিতি, ওর প্রতিটি কোষে যেন দাবানো চলছে। ওর নড়াচড়াতে বিরক্ত হয়ে উঠল লোকটা। সে এই মুহূর্তে রোমান্স নষ্ট চায় না। তাই তো নিঃশব্দে পকেটে থেকে ঠান্ডা ধাতব অস্ত্র বের করে এলিজাবেথের কোমরে গুজে ধরল, কানের কাছে ঠোঁট ছুঁয়ে হিসিয়ে বলল, হুশ, আমি চাই এই মুহূর্তটা ঠিক এমনই থাকুক। যদি তা না হয়, তুমি যা চাও না তার চেয়েও বেশি হবে। হিম হয়ে গেল এলিজাবেথের। কোনো প্রতিরোধ নয়, কোনো নড়াচড়া নয়, নিঃশব্দে গুটিয়ে গেল স্বামীর উষ্ণ আভরণে। হৃদয়ের অস্থিরতা থিতিয়ে এলো ধীরে ধীরে। সময় থেমে গেল মৌন ভালোবাসার বয়ে যাওয়া মুহূর্তে। রিচার্ডের আঙুল মারার পরশে চুলে ফাঁচে ফাঁচে ঘুরে গেল এমনভাবে যেন ওর অস্তিত্বের প্রতিটি বিন্দু আঁকড়ে ধরে রাখতে চায়। ভোর তখন ঠিক ফোটার অপেক্ষায়। চারপাশে আবছা আলো, ঘুম আর জাগরণের সন্ধিক্ষণ। এলিজাবেথের চোখ বুঝেই আসছিল। স্বামীর বুকে উষ্ণতায় ছোট্ট বিড়াল ছানার মতো লুটিয়েছিল সে এতক্ষণ। হঠাৎ সিগন্যাল পড়তেই গাড়ি থামল। মৃদু ছাঁকুনিতে চোখ খুলে এলিজাবেথ উইন্ডোর দিকে তাকিয়ে দেখে বাইরের শহর অন্ধকার আর আলোয় মিশে আছে। ঘাড় ঘুরিয়ে রিচার্ডের দিকে তাকাতে থমকালো। লোকটা কি ঘুমায়নি? রিচার্ডের কি গভীর অদ্ভুত এক দৃষ্টি, মায়াবী অথচ দাবদাহের মতো তীব্র। সেই চোখের গভীরতা এলিজাবেথকে কুঁকড়ে দিল। দৃষ্টি নামান। রিচার্ড একই দৃষ্টিতে চেয়েই বলল, কেন? এই নীল চোখের চাহনি ভয়ঙ্কর। রিচার্ড ঠোঁট কামড়ে একপাশে তাকালো, যেন নিজের ভেতরকার উৎফুল্লতা চেপে রাখতে চাইছে। কতক্ষণ ধরে এভাবে চেয়ে আছে সে, তবু যেন চোখে তৃষ্ণা মিটে না। আবারও এলিজাবেথের মাথা বুকের সঙ্গে চেপে ধরে বলল, ঘুমাও রেড, তোমার বিশ্রাম দরকার। আমি ঠিক আছি। না, তুমি অসুস্থ। অসুস্থ? অসুস্থ শব্দটা কানে আসতেই বুকের ভেতর ধাক্কা খেলো এলিজাবেথ। তাকবীরের কথা মনে পড়ল, নিচু গলায় পড়ল, সুস্থ আমি। এলিজাবেথ জানে না নিজের শরীরের গভীরে লুকিয়ে থাকা সত্যিটা। রিচার্ড এখনোই বলতে চাইল না ওসব। কথার মোড় ঘুরিয়ে পড়ল, ভুলে গেছো শরীর থেকে কতটা রক্ত গিয়েছিল? এলিজাবেথ চোখ বন্ধ করলো। শূন্যতা তাকে আরো শুষে নেয়। চোখের কোণে জল জমে এলো। হারিয়ে যাওয়ার সন্তানের কথা মনে পড়তে বুকের ভেতরটা ছিঁড়ে যেতে থাকলো কিছু একটা। এলিজাবেথ কাঁদছে বুঝতে পেরে ভারী নিঃশ্বাস ফেলে রিচার্ড। এলিজাবেথের কপালের ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল, তখনই ওর মুখ থেকে অপ্রত্যাশিত তীক্ষ্ণ এক গালি বেরিয়ে এলো। শালি জানোয়ার। রিচার্ড হতবাক, এইটা কি হলো? হঠাৎ এলিজাবেথ ওর বুকে আরো গভীরে মুখ গুজে দিল, ছোট ছোয়ালো উন্মুক্ত চামড়ায়। রিচার্ড যেন সপ্তম আকাশে বিভ্রান্ত হয়ে এলিজাবেথের দৃষ্টি অনুসরণ করলো। পাশের গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা একটা মেয়ে তাদের দিকেই তাকিয়ে। ব্যাস, পুরো ঘটনা পরিষ্কার হয়ে গেল রিচার্ডের কাছে। চোখে খেলে গেল এক প্রাপ্তির হাসি। সে নিজেও মেয়েটার দিকে এক ঝলক তাকিয়ে এলিজাবেথকে দু হাতে শক্ত করে জড়িয়ে নিল। একেবারে আড়াল করে ফেললো বুকের তার প্রশস্ত বুকে। সিগন্যাল মিলে যেতে গাড়িটা এগিয়ে গেল এক বুক হতাশা অপমান নিয়ে। গাড়িটা চলে যেতে এলিজাবেথ রিচার্ডের বাজন থেকে ছিটকে বেরিয়ে এলো। রাগে নাকের ডগা রক্তিম হয়ে উঠেছে। রিচার্ড সুযোগ বুঝে ছট করে নাকে চুমু খেয়ে নিল। ঝাঁঝিয়ে উঠে এলিজাবেথ। ভাল লাগে না। রিচার্ড হাসল। এলিজাবেথের কোমর টেনে এনে আবারও আঁকড়ে ধরল। মুখের সামনে ঝুলে পড়া চুল সরিয়ে কানের পাশে গুছিয়ে দিয়ে বলল, একটু তাকিয়েছে তাই বলে গালি দিবে? তাকালে কি কেউ খারাপ হয়ে যায়? বিস্ময়কর কাণ্ড করে বসল এলিজাবেথ। হঠাৎ রিচার্ডের নাক কামড়ে ধরল। আমার স্বামীর দিকে তাকানো প্রতিটা মেয়েই খারাপ, মানে সোজা সুস্পষ্ট ভাষায় জানোয়ার। এত জেলাসি ভালো না ওয়াইফি। সুন্দর জিনিসের প্রতি সবারই টান থাকে। এলিজাবেথ বুঝতে পারে রিচার্ড তাকে জ্বালানোর জন্যই এমন বলেছে। সেও কম গেল না, কঞ্চে মধু শীতলতা এনে বলল, ও তাই বুঝি? তাহলে ছেলেদেরও নিশ্চয়ই আমার ওপর লোভ আছে। আফটার অল আই এম হট, বিউটিফুল অ্যান্ড সেক্সি। মুহূর্তেই রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। হত চেপে বলল, জাস্ট জবাই করে দেব সকলকে যাদের দৃষ্টি পড়লে আমার ব্যক্তিগত নারীর উপর। এলিজাবেথ ভয় না পেয়ে চোখ বাঁকালো। ও রিয়েলি? কতজন জবাই করবেন আপনি শুনি? রিচার্ডের মস্তিষ্ক যেন একটা বিস্ফোরণ হলো। হিংস্র দৃষ্টি নিয়ে ঝাঁপিয়ে পড়ল ওর উপর। গলা চেপে ধরে ক্ষুধার্ত বাঘের মতো গর্জন
করে গর্জে উঠল। এই পৃথিবীর 809 কোটি মানুষও যদি একসাথে তোর দিকে তাকায়, তবে শুধু মানুষ নয়, পুরো 55 কোটি 10 লাখ বর্গ কিলোমিটারের এই পৃথিবীকেই ছাই করে দেব। জমিন ভেঙে চুরমার হবে, মহাসাগর জ্বলবে, আকাশ কালো হবে এই রিচার্ড কায়নাতের ধ্বংসের ছোঁয়ায়। এবার ভয় ফুটে উঠল এলিজাবেথের চোখে। ছলছল দৃষ্টিতে চাইল রিচার্ডের মুখে, শক্ত করে চোখ গিলল। এটাই রিচার্ড চেয়েছিল। ওর ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল এলিজাবেথকে ভয় পেতে দেখে। এবার গলায় গাঢ় স্বর বেঁধে বলল, আই লেট দ্য ওয়ার্ল্ড বার্ন ফর ইউ, লেট দ্য ওয়ার্ল্ড বার্ন ফর ইউ। বলেই রিচার্ড মুখ গুজে দিল এলিজাবেথের গলায়। এলিজাবেথের শরীর বিদ্যুৎ শ্রীপৃষ্ঠের মতন কেঁপে উঠল, নিঃশ্বাস আটকে এলো, শিরদাঁড়া বরফ হয়ে গেল। রিচার্ডের হাত শক্ত হয়ে মুখ চেপে ধরল, যেন কোনো শব্দ বের না হয়। চোখ ভয়ার্ত, অথচ গালে রক্তিম লালিমা ছড়িয়ে পড়েছে। রিচার্ডের নিঃশ্বাস গিবায় গলে গেল। সেথায় মগ্ন অবস্থায় রিচার্ডের ঠান্ডা স্থির কণ্ঠ এলিজাবেথের কর্ণকুহরে ঢুকে কাঁপিয়ে দিল। তোর উপর আমার অধিকার প্রশ্নাতীত, অবিসংবাদিত, তুই শুধু আমার। ক্রোধের বশবর্তী হয়ে ছিন্ন ভিন্ন করে দিতে থাকে রিচার্ড আড়ষ্ট মেয়েটার কোমল কিবা। কিছুক্ষণ বাদে আবারও বলল, আমি খারাপ, ভয়ঙ্কর খারাপ। রেড, যদি কখনো টের পাই তোর চোখ, যে চোখ কেবল আমাকেই দেখা উচিত, সেই চোখ অন্য কোনো পুরুষের দিকে গেছে, বিশ্বাস কর, তোকে মেরে ফেলতেও আমার হাত একটু কাঁপবে না, বরং উপভোগ করব। তোর শেষ নিঃশ্বাসটাও আমার হবে। চামড়ায় গভীর কামড়ের যন্ত্রণা ধীরে ধীরে দহন হয়ে উঠেছে। এলিজাবেথ আঙুল রিচার্ডের শার্ট মুঠো করে ধরে নখ গেঁথে রাখল। রিচার্ডের অস্তিত্ব যন্ত্রণায়, শিহরণে, ভালোবাসায় নিঃশেষ হয়ে যেতে লাগলো এলিজাবেথ। ফুরিয়ে আসছিল নিঃশ্বাস। 8 বছরের এক শিশু, যার জীবন ছিল স্বচ্ছ জলের মতন, কোনো দাগ ছিল না, না ছিল কোনো কলঙ্ক। সে স্বপ্ন দেখছিল বড় হওয়ার, ভালো মানুষ হওয়ার, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাকে পরিণত হতে হলো এক হত্যাকারী। কার জন্য? নিজের জন্মদাত্রী মায়ের খুনের প্রতিশোধ নিতে। ছোট্ট হাতে তুলে নিতে হলো অস্ত্র, রঞ্জিত হতে হলো রক্তে। এক নিষ্পাপ আত্মা ক্রমেই ডুবে গেল অপরাধের অন্ধকারে। কোমল হৃদয় পাথর হয়ে গেল। পৈশাচিক ক্রোধে আচ্ছন্ন হলো তার অস্তিত্ব। কার জন্য? শুধুমাত্র সেই নারীর জন্য যাকে সে মা ভেবেছিল, যাকে ভালোবেসেছিল। কিন্তু নির্মম বাস্তবতা জানিয়ে দিল, সেই রক্তের সম্পর্কে বাধা কেউ ছিলই না। ছিল কেবল মায়ের বন্ধনে জড়ানো। অথচ সেই মায়ার টানেই সে নিজ হাতে হত্যা করলো তার জন্মদাত্রীকে, যার গর্ভে তার সূচনা। নিয়তির নিষ্ঠুরতা কি এখানেই শেষ না? সে লড়ে গেল দিনের পর দিন তার শত্রু, যে রক্তের সম্পর্কের ভাই, তার বিরুদ্ধে। কিসের জন্য? সে এক নারীর জন্য যে তাকে কখনো ভালোবাসেনি। সব বৃথা। তার ভালোবাসা, তার শুদ্ধ আত্মার বিলীন, তার আত্মত্যাগ, সব এক নিষ্ফল পরিণতি দিকে ধাবিত হলো। সে পুরো জীবন পার করে দিল ভুলের পিছনে ছুটতে ছুটতে। পাপ কি কাউকে ছাড়ে? না, ছাড়ে না। তার পাপ তাকে তার মায়ের হত্যাকারী বানিয়ে দিল। অথচ সে তো ভালো সন্তান হতে চেয়েছিল, মায়ের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল। আর সেই প্রতিশোধের আগুনে সে নিজেকেই পোড়ালো, নিজ হাতে শেষ করলো নিজের অস্তিত্বের মূলকে। যার স্নেহের স্পর্শ পায়নি সে, আর ভাবতেই পারে না তাকবীর। শেষে বুকের ভেতর এক অজানা ভার অনুভব করে থাকবে। চিন্তার ভারে তার মস্তিষ্ক বিপর্যয়ের, হৃদয়ের গহীনে পাঁজরের হাড়গুলো খটখটে শব্দে জানান দিচ্ছে। চাপা কষ্টে দুপুর অস্ত্র নীরবে গড়িয়ে পড়ে তাকবীরের গালবে। হঠাৎই কাঁধে এক স্পর্শ অনুভব করে চমকে উঠে থাকবে। দ্রুত চোখ মুছে পেছনে ফিরে দেখতে পায় তাকওয়া দাঁড়িয়ে আছে। এক সময় যার মুখশ্রী ছিল উজ্জ্বল, আজ তা বিপন্ন, দুঃখে ঢেকে গেছে তার পুরো অস্তিত্ব। তাকওয়া তাকবীরের সামনে একটা ফাইল এগিয়ে দিল। তাকবীর শূন্য দৃষ্টিতে চাইলো ফাইলটার দিকে। বুঝতে দেরি হলো না এটার ভিতর কি আছে। তাকওয়ার শ্বাস ভারী হয়ে উঠল, গলা শুকিয়ে আসে, তবু কাঁপা কাঁপা কঞ্চে বলে উঠল, আমি আপনাকে নতুন জীবন দিতে চাই, চলুন অনেক দূরে পালিয়ে যাই। তাকবীর গভীর শান্ত স্বরে জিজ্ঞেস করল, আপনার সততা? তাকওয়ার গলার ভেতরে কান্নার দলা পাকিয়ে উঠেছে। আরো একবার কঠিন করে ঝুঁকিল সে। এই পর্যায়ে এসে উপলব্ধি করলাম আইনের শক্তির চেয়েও প্রবল ভালোবাসার টান। আমি পারিনি আমার টিমের সাথে ফিরে যেতে। আমি ছুটে এসেছি কেবল আপনার জন্য। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। হয়তো আমি আপনার প্রথম ভালোবাসা নই, কিন্তু শেষ ভালোবাসা হতে চাই। তাকবীর চোখ নামিয়ে নিয়ে
হালকা হেসে বলল, আর প্রেম নয়, কারণ আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই আমার শেষ প্রেম। তাহলে দ্বিতীয় প্রেমের হাত ধরে শেষ পরিণতির দিকে এগিয়ে যাই। দ্বিতীয় প্রেম হয় না তো। কে বলেছে দ্বিতীয়বার ভালোবাসতে গেলে আরো বেশি সাহস লাগে? তাকবীর আন্তরিক হাসল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল অব্যক্ত বেদনা। আমি ভীত, খুব বেশি ভীত। ছেলে মানুষই করবেন না, যে আপনার নয় তাকে পাওয়ার আশা কেন নিজেকে শেষ করে দিচ্ছেন? ফিরে যান আপনি। ফিরে যাওয়ার সব পথ বন্ধ করে এসেছি কেবল আপনার জন্য। আপনার রবের দোহাই আমাকে ফিরিয়ে দেবেন না, আমি নিঃস্ব হয়ে যাব। তাকবীর দীর্ঘশ্বাস ফেলে তৃতীয় ব্যক্তিরাই সুখী, সব থেকে সুখী। কেন? কারণ তারা আমাদের প্রিয়জনদের বিনা সাধনাতে পেয়েছে। আপনি কেন শুধু নিজের কথাই ভাবছেন? একবার আমার কথা ভাবুন, দেখুন আমার চোখের জল। এই প্রতিটি ফোঁটা কেবল আপনার জন্য। একটা ধ্বংসস্তূপের সাথে নিজেকে জড়াতে চান? আমি আপনাকে নতুন জীবন দিতে চাই। যে জীবন আমরা এলে কিছু থাকবে না, সে জীবন নিয়ে কি করব? শক্ত ধাঁচের তাকওয়ার কান্নায় ভেঙে পড়ল। আপনি কেন আমাকে মেরে ফেলতে চাইছেন? আমি তো শুধু আপনার জন্যই এসেছি। আপনার অতীত আমি জানতে চাই না। অতীতে যা হওয়ার হয়েছে, আমি সেই কালো অতীতটাকে 7 রঙা ভালোবাসায় রাঙিয়ে দিতে চাই। প্লিজ আমার হন। তাকবীর উদাসীন ভঙ্গিতে তাকওয়ার কথাগুলো উড়িয়ে দিয়ে নিজের মতো বলেই চল। ভাগ্য কি জানেন? সবাই সবকিছু পায় না। এই দুনিয়া যারা দেয়, 2 হাত ভরে দেয়। তাকওয়া দৃঢ় কণ্ঠে বলল, যাকে পাবেন না তাকে পাওয়ার আশা করছেন কেন? এখানে তো দুনিয়ার দোষ নেই। তাকবীর হঠাৎ হেসে 2 লাইন গেয়ে উঠল। ওই প্রেম যে করে, ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শোনে। তাকওয়া বিস্মিত হলো। সে জানতো না তাকবীরের গলার স্বর এত মধুর। আবেগে আপ্লুত হয়ে জানতে চাইল, আপনার গানের গলা অসাধারণ। গায়ক হওয়ার শখ ছিল বুঝি? তাকবীর করুণ দীর্ঘশ্বাস ফেলে যেন বুকের ভেতরে জমে থাকা হাজারো যন্ত্রণা সেই এক নিঃশ্বাসে বেরিয়ে এলো। তাকওয়ার বুকে আবারও ব্যথা চেপে বসলো। সে জানে তাকবীরের জীবন কি নিদারুণ পরিহাসের শিকার। পাপী হয়তো সে, কিন্তু তার ভাগ্যই সবচেয়ে নির্মম ছলনা করেছে তাকে। তাকওয়া এক কদম এগিয়ে এলো, কণ্ঠে গম্ভীর আরতিতে বলল, চলুন আমার সঙ্গে অনেক দূরে, যেখানে নতুন পরিচয়ে নিজেকে গড়ে তুলবেন। আমি আপনার পাশে থাকব। এই বলে তাকওয়া প্যান্টের পকেট থেকে 2টো পাসপোর্ট বের করলো। তাকবীর একবার তাকালো পাসপোর্টের দিকে, কিন্তু তারপর তাকওয়ার চোখে লম্বা শ্বাস টেনে পড়ল। ফিরে যান। বিষণ্ণতা মিলেমিশে চারপাশ ভারী হয়ে উঠল। শূন্য হাতে ফিরে যাওয়ার বাস্তবতা যেন শেকড় ছিঁড়ে ফেলা কোনো বৃক্ষের যন্ত্রণার মতো। তাকওয়া নিঃশ্বাস টেনে আরেক কদম এগিয়ে যেতে থাকা অবস্থায় পড়ল। আপনি তো দুনিয়ার থেকেও পাষাণ। তাকবীর ম্লান হেসে পিছিয়ে গেল। ফিরে যান। পাষাণ? সত্যি পাষাণ আমি, কিন্তু পারিনি কেবল তার ক্ষেত্রে। পারলে হয়তো আজ আমার এলো কিছু আমারই থাকতাম। তাহলে কি আমি আপনাকে পাবো না? তাকওয়া ব্যথা পিষে বলল। আপনি পাননি বলে আমাকেও শূন্য রাখবেন? তাকবীরের ভেতরটা হাহাকার করে উঠল। আমি কি তাকে পেয়েছি? আমি কেন শূন্য হয়ে রইলাম? কেন পরিপূর্ণ হতে গিয়েও হতে পারলাম না? কারণ সে বিবাহিত, তার স্বামী আছে। কিন্তু ওর জীবনে তো আমি আগে এসেছিলাম, বেশি ভালোবেসেছি আমি। কোথাও হয়তো কমতি ছিল। ছিল না। হ্যাঁ তো আত্মবিশ্বাস। প্রমাণ লাগবে? কি প্রমাণ দেবেন? আমার জীবন হচ্ছে বড় কিছু তো নেই। যদি বলেন এটাও দিয়ে দে, তবুও এই স্বার্থপর পৃথিবী জানো, কেউ একজন তার এলোকেশিকে ভালোবেসেছিল, ভীষণভাবে ভালোবেসেছিল। এর চেয়ে বেশি ভালোবাসা হয় না। তাকওয়া কান্নায় গলায় চেপে হুট করে বলে উঠে চিৎকার করে। আমি ভালোবাসি আপনাকে মিনিস্টার সাহেব। তাকবীরের কাট কাট কণ্ঠে বিলম্বহীন জবাব। আমি আমার এলোকেশিকে ভালোবাসি। তাকওয়া ঝাঁপিয়ে পড়লো তাকবীরের পায়ের উপর। এবার সত্যিকারের অসহায় কণ্ঠে অনুনয় করল। আপনি কেন বুঝতে চাইছেন না? সে আপনার জন্য না। আমাকে একটু আপন করে নিন না। ফিরে যাওয়ার আর কোনো পথ নেই আমার। আমি সকল শর্ত ভেঙে এসেছি। তাকবীর নির্বিকার। আমি তো নিয়ম গড়েও তাকে পাইনি। তাকওয়া আহাজারি করতে থাকলো, হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে, আমি ভালোবাসি আপনাকে, ভালোবাসি আপনাকে। মিস তাকওয়া, প্লিজ পা ছাড়ুন, উঠুন। তাকওয়া 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখলো তাকবীরের পা। মাথা চেপে ধরলো, পায়ের কাপা কণ্ঠে গুনগুন করে বলল, বুকে জায়গা না পেলাম,
পায়ে একটু আশ্রয় দিন। এতদিন একা কান্না করতে করতে হাঁপিয়ে গেছি আমি। আমার একটা আশ্রয় দরকার, ঠেলে দেবেন না প্লিজ। আমি আপনার অনুভূতিকে সম্মান করে মিস তাকুয়া, প্লিজ উঠুন। ভালোবাসা পায়ে ফেলার জিনিস নয়। তাকুয়া ঘাড় তুলে চাইলো তাকবীরের দিকে, এক বুক যন্ত্রণার সহিত বলল। খুব কি অন্যায় হতো যদি আমি আপনার হতাম? তাকবীর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল। সত্যিটা বলবো? মিথ্যা বলে যদি আমার অশান্ত মনকে শান্ত করতে পারেন তবে তাই করুন। তাকবীর পা ছড়িয়ে হাঁটু গেড়ে বসে পড়ল বিধ্বস্ত তাকুয়ার সামনে, গম্ভীর গভীর অথচ শান্ত কণ্ঠে বলল। সত্যিটা বলি। তাকুয়া ভেজা চোখ তুলে তাকালো তাকবীরের শ্যামলা মুখে। এই মুখের মায়ায় তো ধ্বংস হয়ে ছুটে এসেছে সব ফেলে। মায়াতে বৃষ্টিত পুরো চোখ কামড়ে উপরে নিচে মাথা নাড়ল তাকুয়া। তাকবীর ফিচেল হাসল, তারপর ধীরে ধীরে বলল। যদি পারতাম সত্যি কখনো ফিরিয়ে দিতাম না। আমি খুব কাঙাল, ভালোবাসার কাঙাল। পারলেই ভালোবাসা আমি নিজের কাছে যত্ন করে রেখে দিতাম। করবেন? আমি পারবো না। তাকুয়ার কান্নার দমকে কেঁপে ওঠে। কষ্টের পাহাড় লুকাতে আলগোছে হাত রাখলো তাকবীরের মাথার ব্যান্ডেজের উপর, যেখানে ভেসে আছে ছোপ ছোপ রক্তের দাগ। যদি সাধ্য থাকতো নিজেকে বিক্রি করে আপনাকে কিনতাম। তাকবীর ম্লান হাসে। দিয়েছেন তো নিজের সততাকে, ফিরে যান মিস তাকুয়া। তাকুয়া এবার স্পর্শ করলো তাকবীরের চোখের পাপড়িতে, চোখ বুজে ফেলে তাকুয়া ধীরে ধীরে পুরো মুখে হাত বুলাতে থাকে। আপনি তো আমার ছিলেনই না, তবু কেন এত মায়া হচ্ছে? তাকবীর চোখের সামনে ভেসে ওঠে এলিজাবেথের চেহারা। সে আসলে সে চোখ বুজা অবস্থায় প্রতি উত্তর করল। যে আমার ছিল তার কেন মায়া হলো না আমার জন্য? তাকুয়ার কণ্ঠ নিস্তেজ হয়ে আসে। মিলিয়ে নেবেন। আমার মতো এত যত্ন করে কেউ ভালোবাসবে না আপনাকে। তাকবীর তিক্ত হেসে বলল। সেও কি পারবে মেলাতে? ওরা যেন আজ নিজেদের দুঃখের গহ্বরে হারিয়ে গিয়েছে। তাকুয়ার ছোটে বিদ্রুপের হাসি টেনে বলল। আপনি রাখতে চাচ্ছেন না, অথচ আমি থাকতে চাইছি বারবার। ভাগ্যে কি নির্মম পরিহাস! ঠাই না পেয়েও আমাকেও ঠাই দিলেন না। আমি আপনার ভালো চাইছি মিস তাকুয়া। তাকুয়া হেসে ফেল ভাঙা গলায়, শোধালো। কত ভয়ঙ্কর আপনি! ভালো চাইলেন না, শেষ করে দিলেন। আজও বুঝতে পারলাম না। তাকবীর চুপ। এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই। তাকুয়া আবার বলল। কতটা মূল্যহীন হয়ে ফিরে যাচ্ছি আমি। তাকবীর নিচু গলায় বলল। বলে কখনোই কাউকে মূল্যহীন করে পাঠান না। আমরা মূল্যহীন তখনই হয়ে পড়ি যখন ভুল জায়গায় নিজেকে বিনিয়োগ করে। আপনারা পুরুষ জাতি কি ভয়ঙ্কর, নীরব খুনি। ভুল জায়গায় ঠকে সঠিক জায়গায় ঠকান। আকস্মাৎ চিবুক শক্ত হয়ে যায় তাকবীরের। দৃষ্টি তুলে কঠিন চোখে তাকালো তাকুয়ার দিকে, দৃঢ় কঞ্চে দাঁতের দাঁত চেপে বলল। সে তো আমাকে কখনো ভালোই বাসেনি, ঠকাবে কি করে? আমার এলাকায় সে এমন না। একটা চর আসে পড়ল তাকবীরের চোয়ালে। থরথর করে কাঁপছে তাকুয়ার ছোট। নিজেকে আর ধরে রাখতে পারল না মেয়েটা, উচ্চস্বরে বলে উঠল। আপনি একটা মানসিক রোগী। কখন থেকে শুধু এই কথা বলে যাচ্ছেন আপনার ট্রিটমেন্ট দরকার। এভাবে কেউ থাকতে পারবে না আপনার সঙ্গে। কখন সে থেকে শুধু ওই মেয়েটার কথা বলে যাচ্ছেন। আমার দু চোখে বাঁধে না। তাকবীর নির্বিকা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল। জানি তো, তাই তো গিয়েছিলাম ইতালি নিজেকে সুস্থ করে। তবে শেষ মুহূর্তে সৃষ্টিকর্তা বোধহয় চাননি। হঠাৎই তাকুয়া ঝাঁপিয়ে পড়লো তাকবীরের বুকে। বাধা দিল না তাকবীর। কাঁধ ভিজে গেল চোখের জলে। তাকুয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একটু পরপর ছাঁকুনি দিয়ে উঠছে শরীর। সোজা হয়ে দু হাতের তালুতে চেপে ধরল তাকবীরের মুখ, যেখানে কিছুক্ষণ আগে আঘাত করেছিল সেখানেই হঠাৎ করে শব্দ করে চুমু খেলো। এবারও বাধা দিল না তাকবীর। নিথর দাঁড়িয়ে রইল, যেন তার ভেতরকার অনুভূতিগুলো একে একে নিভে যাচ্ছে। তাকুয়া উঠে দাঁড়ালো তাকবীরও শেষবারের মতন। শক্ত করে তাকবীরকে আবারও জড়িয়ে ধরলো তাকুয়া। ফুপিয়ে কাঁদতে কাঁদতে শরীর কেঁপে উঠছে আড়ষ্ট মেয়েটার। সেই কাঁপুনির স্রোত কেঁপে উঠছে তাকবীর নিচেও। কিছুক্ষণ পর সোজা হয়ে ফাইলটা হাতে তুলে নিল তাকুয়া, যেখানে আছে তাকবীরের শুরু থেকে শেষ পর্যন্ত সকল পাপের সমান। অনেক চেষ্টার পর এরিক সেগুলো খুঁজে বের করেছিল, আর তাকুয়া সেগুলোই নিয়ে এসেছিল সকলের সাথে সম্পর্ক ছিন্ন করে। হঠাৎ করে তাকুয়া এক টানে ছিঁড়ে ফেলল সব কাগজ। বাতাসে উড়ে গেল টুকরোগুলো, ছড়িয়ে পড়লো তাকবীরের মুখের উপর। তাকুয়া নিভে আসা কণ্ঠে যাবার আগে বলে গেল। শূন্য হাতে ফিরে গেল, আপনাকে দিয়ে গেলাম গোটা একটা জীবন। চোখের জল মুছতে মুছতে দৌড়ে বেরিয়ে গেল তাকুয়া। তাকবীর স্থির দাঁড়িয়ে
রইল কিছুক্ষণ, হঠাৎই অট্টহাসিতে ফেটে পড়ল সে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে জানালার কাছে গিয়ে তাচ্ছিলের হাসিতে একাই বলে উঠল, শালার কেউ বুঝলো না এই বুকের যন্ত্রণা। একটা নম্বরে কল করলো তাকবীর, ওসি নামে সংরক্ষিত। ওপাশ থেকে কল রিসিভ হতে গম্ভীর গলায় বলল, আমি আজই সারেন্ডার করতে চাই, নিজের সকল দোষ স্বীকার। কল কেটে গেল। তাকবীর কিছুক্ষণ তাকিয়ে থাকলো ফোনের স্ক্রিনে। ওয়ালপেপারে এখনো 16 বছরের সেই ছোট্ট মেয়েটার ছবি। দূর থেকে তোলা একটা মুহূর্ত। রাস্তার পাশ দিয়ে হাঁটছে গোলগাল এক মেয়ে, বড় হিজাবে আপাতমস্তক ঢাকা। হঠাৎ দমকা বাতাসে উড়ে যায় হিজাবের অংশ, উন্মুক্ত হয় লালচে চুলগুলো। মেয়েটার চোখে আতঙ্ক, সেই আতঙ্ক এখনো বন্দি রয়েছে ফোনের পর্দায়, যত্ন করে রাখা হয় বুকের বাপাশে। তাকবীর মৃদু হেসে ফিসফিস করে বলল, পরের জন্মে কষ্ট হলে আমারই হইও। মিথ্যা সান্ত্বনায় যদি কিছুটা স্বস্তি পাওয়া যায় তাতে ক্ষতি কি? মিনিটের ব্যবধানে কেবিনে ঢুকলো কয়েকজন আইন রক্ষক। তাকবীর নিজ থেকেই এগিয়ে গেল তার সামনে। যখন চকচকে লোহার হ্যান্ডকাপ তোলা হলো, সে মলিন হেসে তাকালো। বন্দি হতে যাচ্ছে সে পারেনি নিজের অবাধ্য মনকে বন্দি করতে, এবার নিজেকেই বন্দি করবে। নিঃশব্দে হাত বাড়িয়ে দিল থাকবে। ঈদের একটি বিশেষ মুহূর্ত আমাদের গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত এবং তার এলিজানের। ঈদ মোবারক জনাব। মিষ্টি ভাষী কোমল স্বরে পাঞ্জাবের কলার ঠিক করতে করতে পেছন ফিরে তাকালো রিচার্ড। মুহূর্তেই চোখের গাম্ভীর্য গলে গেল, কপালের কুচকানো ভাঁজ মিলিয়ে ডাক দিল প্রশান্ত এক হাসি। নুপুরের ঋণী চিনির শব্দে কক্ষ ভরে উঠল, যেন সুরের রেলগাড়ি ছুটে আসছে হৃদয়ের গভীর থেকে। রক্তজবা অঞ্জলির মতো রঙিন সিল্কের শাড়ি মোড়ানো এক নারী ধীর পায়ে এগিয়ে এলো। হাতে সোনার বালা, গলায় মোটা চেইন, কানের ঝুমকো, লাল রেশমি চুল মাঝ সিথি করে কোমর বেয়ে নেমে গেছে নিচে। লাজুক মুখশ্রী জুড়ে লাজুক হাসির মৃদু আলো, চোখে গভীর চান। রিচার্ড নির্বাক স্তব্ধ, অক্ষিপটে জলজল করছে সেই চিরপরিচিত রূপ, যে রূপের আগুনে এক বর্ষা ভেজা সকালে পুড়েছিল সে। আজ আবারও সেই অনুকরণ, সেই উত্তাপ। এলিজাবেথ ধীরে ধীরে রিচার্ডের বুকের খুব কাছে এলো, পায়ের পাতায় ভর দিয়ে দু হাত পেঁচিয়ে ধরল রিচার্ডের গলা। অতঃপর রিচার্ডের নাকের জগায় ওর রক্তাক্ত নাক ছুঁয়ে দিয়ে মিহি কণ্ঠে বলল, ঈদ মোবারক ক্রিমিনাল হাজব্যান্ড। রিচার্ড শুকনো ঠোক গেল। এই মেয়েটা যে বহুকাল আগেই তার হৃদয়ের রাজু দখল করে নিয়েছে, নিঃশব্দে নিঃশর্তে। তবে এখন যে সকাল সকালে তার শরীরের সকল শক্তি শুষে নিচ্ছে এই মেয়ে, তার রূপের ঝলকে। ধাক্কা, বিশাল বড় ধাক্কা খায় রিচার্ড। সকাল সকাল এত বড় ধাক্কা সামলাতে একটু বেকি পোয়াতে হলো তাকে। কিছু সময় নিজেকে নিয়ে সামলে নিল রিচার্ড। গলা খাসকিতে স্বাভাবিক হলো। পরপরই দু হাতে শক্ত করে পেঁচিয়ে ধরল এলিজাবেথের কোমর, পা শূন্যে তুলে নিল নাকের জগায়, নাক ঘষে নিয়ে গভীর আবেশির স্বরে বলল, ঈদ মোবারক ওয়াইফি। রিচার্ডের শক্ত হাতে নরম ছোঁয়ায় শিরশিরে করে উঠল এলিজাবেথের শরীর। হাঁসফাঁস করে হাত রাখলো রিচার্ডের পাঞ্জাবির কলারে। অনেক বুঝিয়ে শুনিয়ে রিচার্ডকে আজ পাঞ্জাবি পরানো গেলেও তার নির্দিষ্ট কালো রঙই থেকে বের করতে পারেনি এলিজাবেথ। তবু এতেই খুশি সে। এলিজাবেথ আইটাই করে বোতামে অযথা আঙুল চালাতে চালাতে প্রকম্পিত কণ্ঠে বলল, আমার সালামি। রিচার্ডের হাত ততক্ষণে ছুটতে থাকে এলোমেলো পথ ধরে, ভারী হতে থাকে নিঃশ্বাস। আলিঙ্গনের হারিয়ে যাওয়ার অনুভূতিগুলো ঘিরে ফেললো তাকে আষ্টে পৃষ্ঠে। ধীরে ধীরে গ্রাস হতে থাকে কামনার তাপে। ইতিমধ্যে শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে উষ্ণতা। রিচার্ড ঝুঁকলো প্রকম্পিত মেয়েটার কানের লতিতে, লালচে ঠোঁট ছুঁয়ে দিয়ে পৌরুষালী হাসকিটনে বলল, কিসের সালামি? ঈদ সালামি। কোথায় দেব? এলিজাবেথ কপাল কুঁচকে তাকালো। রিচার্ড বুক থেকে সরে পিঠ পেছনে ঠেলে এক হাত পেতে দিয়ে বলল, হাতে। রিচার্ডের ঠোঁটের শয়তানি হাসি খেলে গেল। দিচ্ছি। বলেই এলিজাবেথ দাঁড় করিয়ে এগিয়ে গেল রিচার্ডের কাছে। দরজা সিটকিনি লাগিয়ে দিতে দিতে রাজভারী আওয়াজ তুলে বলা, হাতে দিয়ে খরচ হয়ে যাবে আর বড্ড কিপটেমিও হয়ে যাবে। মাই ফাকিং ডার্ক রেড। চলো, সব জায়গায় দিচ্ছি। সিটকানি লাগিয়ে দিয়ে পেছনে ফিরল রিচার্ড। তাকালো এলিজাবেথের দিকে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে এলিজাবেথ, হতবিহ্বল দৃষ্টি রিচার্ডের দিকে তাকে। শুষ্ক ঠোক গেলে গলা ভিজিয়ে পড়ল। কি দেবেন? বাঁকা হাসলো রিচার্ড। পাঞ্জাবির পকেট থেকে 1000 টাকার এক বান্ডেল
ক্যাবিনেটে রেখে একটানে খুলে ফেলল পাঞ্জাবে। পায়ের নিচটা শিরশির করে উঠল এলিজাবেথের। রিচার্ড অধর কোণে ইঙ্গিতময় হাসি রেখে পা বাড়িয়ে পড়ল। সালামি। স্বামীর কণ্ঠের ধাঁচ এবং অভ্যন্তরীণ গোপন সংযোগ আন্দাজ করতে পেরে তরঙ্গ খেলে গেল এলিজাবেথের অভ্যন্তরে। হঠাৎ করে অনুভব করে তার শাড়ির আঁচলের ফাঁক গলিয়ে দুটো হাত পেঁচিয়ে ধরেছে ধনুকের ন্যায় বাঁকানো কোমর। বিহ্বলিত চোখ মাথা তুলে চাইল এলিজাবেথ। রিচার্ড চুপ করে ঠোঁট ছোঁয়ালো গালে, ঠোঁট ছোঁয়ালো ললাটে রক্তিম দুগালে, সবশেষে হারিয়ে গেল ঠোঁটে। তাদের দৃষ্টির গভীরে মিলন হলো দুটি অন্তলান্ত সাগরের, যেখানে কোনো কুল নেই, কেবল অন্তহীন আকর্ষণের টান। একে অপরের অস্তিত্বে বিলীন হতে লাগলো তারা। শ্বাসের উষ্ণতায় আগুন ধরল অনুভূতিতে, আঙুলের আলতো ছোঁয়ায় জেগে উঠল ত্বকের প্রতিটি রোমকূপ, হৃদয় লাবণ্য এক বিন্দুতে মিশে গেল। গল্পটির সিজন 2 খুব শীঘ্রই আসছে। সিজন 2 দেখার জন্য আমাদের পুতুলারের সঙ্গেই থাকুন আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।